আমি সরকারকে অনুরোধ রাখবো, স্বচ্ছতা তো ঠিক আছে, কিন্তু যারা পার্টির জন্য ইলেকশনের সময় কাজ করে ওদের জন্য যেন 20% রিজার্ভ রাখে, যে 20% আমাদের পার্টির কার্যকর্তা যুবকদের জন্য আমরা চাকরি রাখবো, আর বাকি 80% আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি সারবো। একটা পার্টিতে জিততে গেলে শুধু নতুনদের দ্বারা সম্ভব নয়, যারা পুরনো যারা কার্যকর্তা ওরাই হচ্ছে দলের আসল সম্পদ। ওরাই হচ্ছে 2018-তে নিজের প্রাণের কথা চিন্তা না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে চলো পাল্টায় যারা অভিযান করেছে, ওদেরকে ভুললে, ওদেরকে বাদ দিয়ে 2028-এ ক্ষমতায় আসা কোনোদিন সম্ভব না। আপনি সিপিএম কংগ্রেসের লোক, এরা কি নেতৃত্বদের ফুসলিয়ে বিজেপিটাকে কি হাইজ্যাক করে নিয়েছে? এবং আপনি যেটা বলছেন যে এরা স্বার্থের জন্য পার্টিটাকে, দলটাকে, পজিশনটাকে ব্যবহার করছে, তাহলে কি পুরনোরা দাম পাচ্ছে না এবং বিজেপির মধ্যে কি একটা নতুন পুরনো দ্বন্দ্ব চলছে? পাহাড়ে তো উন্নয়ন হচ্ছে না ভাই, যত কিছু বলেন, এই ডাবল ইঞ্জিনের সরকার, এই তীব্রামাদারের সাথে বিজেপির জোট, কিন্তু বাস্তবে তো পাহাড়ে উন্নয়ন হচ্ছে না। সেন্ট্রালের কাছ থেকে ডাইরেক্ট ফান্ডিং আমরা ডিমান্ড করব, যদি সেই টাকাগুলো যদি ওরা তছনছ করে। আমরা তো দেখছি কি সমস্ত কাজ করছে এডিসির মধ্যে। এবং মানে আপনি কি বলতে চাইছেন তীব্রামাদার নেতৃত্বরা সরকারি অর্থ তছরূপ করছে? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি বর্তমানে পেচারথলে রয়েছি, আর আমার সাথে আছেন পেচারথলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা বর্তমান রাজ্য যুব মোর্চার সদস্য ধর্মেন্দ্র চাকমা। ধর্মেন্দ্র, অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া। নমস্কার সবাইকে, আপনাদের চ্যানেলকে। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে আপনি খুব প্রকাশ করছেন, আসলে বিষয়টা কি? বিষয়টা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা নতুন ভিডিও না, এটা প্রায় 8-9 মাস যখন ত্রিপুরা রাজ্যের মধ্যে জিআরবিতে রেজাল্ট আউট হয়েছে, তো জিআরবিতে রেজাল্টের মধ্যে আমাদের বিজেপি সরকার স্বচ্ছতার মাধ্যমে সবাইকে সমানভাবে চাকরি দিয়েছে, যেখানে বিশেষ করে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির ইলেকশনের সময় কার্যকর্তারা কাজ করেছে অনেকে চাকরি পায়নি। তো সেই বিষয় নিয়ে আমি কয়েকজন নেতাকে আমি রাগের মাথায় অনেক কিছু বলেছিলাম। তো পরে আমি এটা বলার পরে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি স্বচ্ছতা খুবই একটা ভালো মাধ্যম। আজকে সিপিএম সরকার থাকতে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিত তাহলে 10,323-এর চাকরি যেত না। এখন যারা যারা চাকরি পেয়েছে কারোর চাকরি যাবে না, সেটা আমি মনে করি। তবে মানুষের এখন একটু বুঝতে সময় লাগছে যে স্বচ্ছতা কেন প্রয়োজন। স্বচ্ছতা যেটা করছে সেটাই ভালো, কিন্তু আমি সরকারকে অনুরোধ রাখবো, স্বচ্ছতা তো ঠিক আছে, কিন্তু যারা পার্টির জন্য ইলেকশনের সময় কাজ করে ওদের জন্য যেন 20% রিজার্ভ রাখে, যে 20% আমাদের পার্টির কার্যকর্তা যুবকদের জন্য আমরা চাকরি রাখবো, আর বাকি 80% আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি সারবো। এরকম করলে খুবই ভালো হয় আমি মনে করি। আচ্ছা, 2018 সালের আগে তোমরা যারা যুব মোর্চাতে কাজ করছো কিংবা যারা নেতৃত্ব ছিলেন, পেচারথলে অনেক নেতা এখন রাজনীতি থেকে সরে গেছেন, তারা কুণ্ঠাসা হয়ে আছেন। এবং বিশেষ করে যুবকদের যেভাবে 18 বিধানসভা আগে বিজেপি দল প্রাধান্য দিত, সরকারে আসার পরও কিছু যুবকদের প্রাধান্য ছিল, কিন্তু বর্তমানে সেটা যুবকরা সরে যাচ্ছে কেন? এখন এটা বলতে গেলে যে মানুষের এখন রাজনীতি যে চলছে, তো কেউ কেউ চাকরি পেয়েছে, কেউ কেউ চাকরি পায়নি। ওরা হয়তো মনের দুঃখে বাড়িতে বসে আছেন এবং পার্টি ছেড়েছেন, তাই না? মানে হয়তো কোনো না কোনো কারণে ওরা কেউ হয়তো কন্ট্রাক্টরি কাজ পায়নি, কেউ হয়তো মানে বাইরের জন্য চাকরি ডিমান্ড করেছে, ছেলের জন্য চাকরি ডিমান্ড করেছে, অথবা কোনো একটা বাড়ি, যে কোনো ট্রান্সফার, মানে যে কোনো ক্ষেত্রে হয়তো কোনো না কোনো কোথাও ত্রুটি রয়েছে, যার কারণে ওরা হয়তো মনের মধ্যে একটু কষ্ট পেয়ে ওরা বাড়িতে বসে আছে আমি মনে করি। আচ্ছা, কি মনে করেন এই যারা বিক্ষুব্ধ হয়ে আছে, যারা বাড়িতে বসে আছে, তারা দলের সংগঠনের কাজ করছে না বর্তমানে, আপনি তো প্রাক্তন যুব মোর্চার সভাপতি, কি মনে হয় তাদেরকে বাদ দিয়ে কি ত্রিপুরা রাজ্যে বিজেপি আবার 2028-এ ক্ষমতায় আসতে পারবে? না না, এটা কখনো সম্ভব নয়, কারণ একটা পার্টিতে জিততে গেলে শুধু নতুনদের দ্বারা সম্ভব নয়। যারা পুরনো যারা কার্যকর্তা ওরাই হচ্ছে দলের আসল সম্পদ। ওরাই হচ্ছে 2018-তে নিজের প্রাণের কথা চিন্তা না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, মানে ওরা
চলো পাল্টায় যারা অভিযান করেছে ওদেরকে ভুললে ওদেরকে বাদ দিয়ে 2028-এ ক্ষমতায় আসা কোনোদিন সম্ভব না। এখন 2018 পরে অনেক অনেক সিপিআইএম থেকে, কংগ্রেস থেকে এবং বিভিন্ন দল থেকে এসছেন, এবং ওরা হচ্ছে কি বলবো, ওদের লক্ষ্য উদ্দেশ্য হলো শুধু বিজেপি থেকে টাকা কামানো যে কোনোভাবে, মানে পার্টিটা কি সুন্দরভাবে চলছে কি চলছে না ওরা ওদিকে লক্ষ্য দিচ্ছে না, যার কারণে পাতের মধ্যে কিছু ফাটল দেখা দিচ্ছে। কিন্তু যারা 2018-র আগে খুব ভালো করে কাজ করেছেন, নিজের কথা চিন্তা না করে খুব দিনরাত পরিশ্রম করেছেন, আমরাও করেছি, আমিও করেছি, তো ওদেরকে বাদ দিয়ে 2028-এ ক্ষমতা আসা আমার মনে হয় না। আচ্ছা, কি মনে হয় এই যে যারা বলছেন আপনি সিপিএম কংগ্রেসের লোক, এরা কি মানে নেতৃত্বদের ফুসলিয়ে বিজেপিটাকে কি হাইজ্যাক করে নিয়েছে? এবং আপনি যেটা বলছেন যে এরা স্বার্থের জন্য পার্টিটাকে, দলটাকে, পজিশনটাকে ব্যবহার করছে, তাহলে কি পুরনোরা দাম পাচ্ছে না এবং বিজেপির মধ্যে কি একটা নতুন পুরনো দ্বন্দ্ব চলছে? সেটা তো সব পার্টিতেই চলে, নতুন পুরানোর মধ্যে একটা ডিফারেন্স থাকে, কারণ পুরানোরা চায় যে যেহেতু ওরা কষ্ট করেছে তো ওদেরকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এবং সেটা হওয়া উচিত আমি মনে করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা কোটাও না কোটা একটু কমতি হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে এই সমস্ত বিষয় নতুন পুরানোদের মধ্যে কিছুটা মানে গরমিল, সেটা যদি মানে একটু বিবেচনা করে যারা দায়িত্বে রয়েছেন, মণ্ডলে যারা দায়িত্ব রয়েছেন, ওরা যদি সেই বিষয়টাকে বা চিন্তা করে যদি নতুন পুরানোদের যারা এখন বাড়িতে বসে আছেন, মানে কি কারণে বসে আছেন, ওদের কি মনে দুঃখ, ওরা তো একসময় একদম যোদ্ধা যোদ্ধা হয়ে কাজ করেছিলেন, মানে একজুট হয়ে কাজ করেছিলেন, মানে কি কারণে নেতাগুলো সে কার্যকর্তা মানে অ্যাক্টিভ কার্যকর্তা যারা দিন রাত কাজ করেছে, কি কারণে ওরা বাড়িতে বসে আছে, কি অবস্থায় আছে, সে দিক দিকে যদি একটু খবর নেওয়া হয় তাহলে সংগঠনটা খুব তাড়াতাড়ি শুধরাবে বলে আমি মনে করি। আচ্ছা, সান্ত্বনা চাকমা যিনি এই কেন্দ্রের বিধায়িকা মন্ত্রীও, উনি 2018-তে ভোটে জেতার পর গোটা ত্রিপুরার যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে চাকমা সম্প্রদায়ের মধ্যে একজন শিক্ষিত মহিলা বিধায়িকা হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কি মনে হয় ধীরেন্দ্র ভাই, এই পেচারতল বিধানসভায় মন্ত্রী সান্ত্বনা চাকমা কতটুকু কাজ করতে পেরেছেন? পেচারতলে সান্ত্বনা চাকমা অনেক কাজ করেছেন এবং যতদিন থাকবেন কাজ করে যাবেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনি এবং উনিও আমাকে ভালো করে চিনেন, উনি আমার দিদির মতো। অন্য মানুষের কথা বলতে পারবো না, কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমি যদি ওনার কাছে যাই, উনি কোনোদিন আমাকে মানে সাহায্য করতে কোনোদিন পিছিয়ে নামেন না। উনি সবসময় আমাকে ভাই বলে সম্বোধন করেন, ডাকেন, এবং যে কোনো ক্ষেত্রে দিন হোক রাত হোক যে কোনো ক্ষেত্রে আমি ফোন করলে অথবা কোনো একটা সাহায্য চাইলে উনি কোনোদিন সেটাকে প্রত্যাহার করেন না, এবং যতটুকু পারেন উনি সাহায্য করেন। না না, কিন্তু এই যে পেচারতল যে মন্ডল এরিয়ায় যেসব নেতারা বসে যাচ্ছেন, যে খুব বিশেষ করে তো সান্ত্বনা চাকমার বিরুদ্ধে এদের খুব, এবং আপনিও তো দল থেকে বসে গেছেন, পুরো দলের বিরুদ্ধে যে ক্ষোভটা, এটা তো স্থানীয় লেভেলেও আপনার ক্ষোভ আছে। হয়তো আপনি বলছেন যে মন্ত্রীকে আপনি দিদি বলেন, শ্রদ্ধা করেন, কিন্তু আসলে তো এই যে বিষয়গুলি হচ্ছে, মন্ত্রী কি সেই বিষয়গুলি দেখছেন না? না, উনি তো শুধু ফেচারতলের মন্ত্রী না, উনি হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী। তো ফেচারতল তো স্পেশালি দেখছেন, তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের সব কিছুই দেখছেন, কিন্তু হয়তো উনি মণ্ডলের কিছু কিছু সদস্য যাকে উনি গার্জিয়ান হিসেবে রেখে গেছেন, শুধু হয়তো ওনাদের মধ্যে কিছু কমতি আছে, যারা যে কার্যকর্তারা কেন মানে বসে যাচ্ছে সেদিকে হয়তো একটু কমতি রয়েছে মনে করি, কিন্তু এতে সান্ত্বনা চাকমার কোনো দোষ নেই বলে আমি মনে করি। আচ্ছা, বর্তমানে যে ত্রিপুরায় রাজ্য সরকার যেটা ডক্টর মানিক সাহার নেতৃত্বে চলছে, এবং এই সরকার কি মনে হয় আপনাদের যে যুবকদের জন্য কতটুকু কাজ করছে? আপনি আগে বলেছেন যে যারা 2018 সৈনিক, তাদের জন্য চাকুরির ক্ষেত্রে কিংবা বিকল্প কর্মসংস্থান তাদের জন্য করতে কতটুকু সরকার পেরেছে, এবং কোন কোন জায়গায় বিফলতা রয়েছে বলে মনে করেন আপনি? এই যে আমি একটু আগে যে বললাম যে অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমাদের যে
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি খুবই একটা ভালো মনের মানুষ। ব্যক্তিগতভাবে ডাক্তার মানুষ, খুবই একদম ভদ্র নম্র। আর ওনার কাজ করার কর্মসূচিও খুব ভালো লাগে আমার। ওই যে বেকারত্ব যে আপনি বলছেন, অ্যাকচুয়ালি উনি যতটুকু পারছেন ওনার তরফ থেকে চাইছেন যে যুবকদের জন্য কিছু করা, কিন্তু সব যুবকদেরকে কোনো পার্টি অ্যাকচুয়ালি চাকরি দিতে পারবেন না, কিন্তু যতটুকু পারছেন উনি দেখছেন। সেই জন্য আমি একটু আগে বললাম না, যারা অ্যাকচুয়ালি পার্টির জন্য কাজ করছে ওদের যেন 20% রিজার্ভ রেখে দেন, আর বাকি 80% স্বচ্ছতাভাবে চলুক, সেটাই আমি চাই আর কি। আচ্ছা, ত্রিপুরাতে যে বিশেষ করে আমি আবার আপনার সেই ভাইরাল ভিডিওর বিষয়ে আসবো। আপনি বলছেন যে 2028-এ বিজেপি ক্ষমতায় আসবে না, এবং বিশেষ করে সিপিএম বামপন্থীরা এটাকে খুব কাজে লাগিয়ে তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা প্রচার করছে, এবং গোটা ত্রিপুরায় আপনার সেই বক্তব্যটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। আপনি কি মনে করেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে, সাংগঠনিক বলুন যে সরকার বলুন, 2028-এ কি বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে পারবে? আর আরেকটা জিনিস আমাকে এটাও বলতে হবে যে আপনি কি কারণে ঘরে বসে আছেন, কারণ আপনি এই পেচারতল মন্ডলে সভাপতি ছিলেন যুব মোর্চার, পাশাপাশি রাজ্য কমিটিরও সদস্য, এবং আপনি কিন্তু এখন রাজনৈতিকভাবে সক্রিয় না। তো কিসের জন্য, কিসের অভিমান? হয়তো গুলাগুলি ভাবে অনেক কিছু বলতে পারছেন না দলীয় চাপের কারণে, কিন্তু অভিমানটা কিসের জন্য একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আপনি তো খুবই একটা লম্বা প্রশ্ন করেছেন। তো অ্যাকচুয়ালি ওই যে আপনি প্রথমে বললেন না যে 2028-এ বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, ওটা আমি কোনোদিন বলিনি। আমি ওটা ওরা সিপিএমরা এডিট করে ওরা বানিয়ে দিয়েছে যে আমি এটা বলেছি করে। অ্যাকচুয়ালি আমি বলেছি যে পার্টির জন্য যারা কাজ করেছে, যে কার্যকর্তারা কাজ করেছে, ওদের জন্য যদি কিছু করা না হয়, কয়েকজন আমাদের বিধানসভা নেতাকে খুঁজে পাওয়া যাবে না 28-এর পরে, টাটা বাই বাই কটম এরকম কিছু বলেছিলাম, কিন্তু সেটাকে এডিট করে সিপিএম ওটা বিজেপিকে বানিয়ে দিয়েছে যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। আমি বলেছি যে কয়েকজন নেতাকে খুঁজে পাওয়া যাবে না, ওরা বলেছে যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। ওরা মিথ্যা প্রচার চালিয়েছে। তো এতে কি বলবো, আমি এটা খুবই নিন্দা জানাই। কারণ ওরা যদি 25 বছর রাজত্ব করে ওরা যদি ভালো কাজ করে থাকতো, তো ওরা ওই ভালো কাজগুলো কেন শেয়ার করে না? একজনের ভিডিও কিভাবে এভাবে এডিট করে শেয়ার করে? তো এতে তো আমি বলবো সিপিএম তো এখন ভিডিও চুরি করে। আচ্ছা, ত্রিপুরা মাথা যে আপনাদের শরিক রয়েছে, সেই ত্রিপুরা মাথা বর্তমানে গোটা ত্রিপুরায় যেটা ইস্যু চালাচ্ছে, যে অবৈধ অনুপ্রবেশকারীর যে ইস্যুটা রয়েছে, এবং এটাকে আপনি কতটুকু সিরিয়াসলি ইস্যু মনে করেন ত্রিপুরার জন্য? পাশাপাশি যে ত্রিপুরা মাথা যে পলিটিক্সটা করছে, যেভাবে মহারাজ প্রদ্যুৎ কিশোর যেভাবে রাজনীতিটা করছেন, এবং প্রায়ই সরকার বিরোধী কথা বলছেন, যেহেতু উনি সরকারের থেকেও সরকার বিরোধী কথা বলছেন, বিভিন্ন সময় সরকার থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিচ্ছেন, তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই যে ত্রিপুরা মতার সঙ্গে আমাদের যে এখন অ্যালায়েন্সের সরকার চলছে, তো যেহেতু একটা এটা রাজ্য রাজ্যর সঙ্গে এটা এটা এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। এরা যেহেতু আমি বললেও এতে আমি কিছু করতে পারবো না। তো আমি এই বিষয়ে যদি আমি চাই সরকারটা ভালো করে চলুক, একসঙ্গে চলুক, জাতি জনজাতি যারা আছে সবাই একসঙ্গে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য একসঙ্গে কাজ করুক, আমি সেটাই চাই। কিন্তু ওদের সঙ্গে কিভাবে কাজ করলে হবে না হবে সেটা রাজ্য কমিটি ওরা। না না, রাজ্য, আপনি তো রাজ্য কমিটির সদস্য, এক্সিকিউটিভ কমিটির সদস্য। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে ত্রিপুরা মাতা যে ইস্যুগুলি তুলছে, যেমন অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যু, হ্যাঁ, ত্রিপুরায় যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যু যেটা তুলছে, সেই ইস্যুটা আপনি কতটুকু সঠিক বলে মনে করছেন? হ্যাঁ, এটা আমি একদম সঠিক না এটাও বলতে পারবো না, যে 100% সঠিক এটাও বলবো না। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় এটা ঠিকই আছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে, এবং এটা নতুন কিছু নয়, এটা তো প্রতিনিয়ত আসছে। এখন তো ওরা একটা রাজনৈতিক ইস্যু করেছে, কিন্তু এটা প্রতিনিয়ত চলছে। এটা শুধু ত্রিপুরার যে না, আপনি যে কোনো জায়গায়, যে সমস্ত জায়গায় আপনি বাংলাদেশের সঙ্গে যেখানে বর্ডার আছে, আপনি পশ্চিম বাংলা বলুন, মিজোরাম বলুন, মেঘালয়া বলুন, সব জায়গায় কিন্তু বাংলাদেশিরা যে যেদিকে পারছে কিন্তু ভারতের মধ্যে আসার চেষ্টা করছে। কারণ ওখানে মাইনরিটি যারা খুবই কষ্টে আছেন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তো কোনো না কোনো জায়গায় এটা সঠিক। আচ্ছা, শেষ প্রশ্ন, পাহাড়ের বিশেষ করে প্রত্যন্ত জনপদ গুলিতে এখনো
পানীয় জল পৌঁছায়নি, বিদ্যুৎ পৌঁছায়নি, রাস্তাঘাট নেই। আমি ওই যে আপনার বাসার যে রাস্তাটা দেখলাম সেটাও বাজে কন্ডিশনে হয়েছে। পাহাড়ে তো উন্নয়ন হচ্ছে না ভাই, যত কিছু বলেন। এই ডাবল ইঞ্জিনের সরকার, এই তীব্রামাতারের সাথে বিজেপির জোট, কিন্তু বাস্তবে তো পাহাড়ে উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে না বললেও ভুল হবে, কিন্তু আগে যা হয়েছিল তার থেকে মোটামুটি কিছুটা হয়েছে। তো কিছুটা হ্যাঁ আরো একটু হওয়া দরকার ছিল বলে আমি মনে করি, কিন্তু আহ, আমি জনজাতি ভাইরা কিছুটা একটা ভুল করেছি। আমরা যখন 2021 যখন এডিসি ইলেকশন হয়, তখন যদি আজকে বিজেপিকে এডিসিতে রাখতো, হয়তো আমরা ডাইরেক্ট ফান্ডিং কেন্দ্র থেকে ডিসিশনে ডাইরেক্ট ফান্ডিং ডিমান্ড করার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি। যে এখন আমরা কিভাবে একটা আঞ্চলিক দলকে ফট করে আমরা সেন্ট্রালের কাছ থেকে ডাইরেক্ট ফান্ডিং আমরা ডিমান্ড করব, যদি সেই টাকাগুলো যদি ওরা তছনছ করে। আমরা তো দেখছি কি সমস্ত কাজ করছে এডিসির মধ্যে। এবং মানে আপনি কি বলতে চাইছেন তীব্রামাতার নেতৃত্বরা সরকারি অর্থ তছরূপ করছে? হ্যাঁ, দেখা গিয়েছিল কয়েকটা জায়গায় তছনছ করছে, কিন্তু এখন কিছুটা একটু শুধরে গেছে। এখন যেহেতু অ্যালায়েন্স হয়েছে, এখন মোটামুটি দুজনেই কথাবার্তার মধ্যে মোটামুটি যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আমার করবই। বিজেপি সরকার এডিসিতে ভিলেজ কমিটির নির্বাচনটা কেন করাচ্ছে না? এই বিষয়ে আমি জানি না। আপনি উন্নয়নের প্রসঙ্গে আছেন, এবং আমি আগেই বলেছি আপনি কিন্তু যুব মোর্চার রাজ্য কমিটির একজন সদস্য, যার জন্য আমি বলছি। এবং জনজাতি অংশের মানুষ আপনি। বিজেপি কেন, আপনি বলছেন ডাইরেক্ট ফান্ডিং আনা যাবে, এই হচ্ছে সেই হবে, এই হবে সেই, যদি বিজেপির হাতে ক্ষমতা এডিসি থাকতো, তাহলে তীব্রামাতার কাছে গেছেই বলে কি নির্বাচনটা হচ্ছে না? দেখুন, এই বিষয়ে আমার সেরকম নলেজ নেই যে কেন হচ্ছে না। হ্যাঁ, এটা হওয়া দরকার, হলে খুবই ভালো হবে। কারণ এখানে যেহেতু এখন আসল ক্ষমতা রয়েছে, যারা পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন অথবা জিআরএস আরপিএম যারা রয়েছেন, ওদের কাছ থেকে তো কাজগুলো মানে পঞ্চায়েতের মধ্যে সঠিকভাবে হচ্ছে না, যেটা হওয়ার দরকার ছিল। কিন্তু ইলেকশনটা যদি তাড়াতাড়ি হয়, গ্রামে উন্নয়নটা একটু তাড়াতাড়ি হবে বলে আমি মনে করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে ছিলেন পেচারতলের প্রাক্তন যুব মোর্চার সভাপতি, যার ভিডিও ভাইরাল হয়েছিল, এবং ওনার বক্তব্য থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন বিষয়গুলি। আমি অনেক বিষয়ে ওনাকে প্রশ্ন করছি, কিছুটা প্রশ্ন উনি এড়িয়ে গেছেন, কিছুটা হয়তো বলেননি, আবার কিছুটা সরাসরি উত্তর দিয়েছেন। তো আপনারা আমাদের এভাবেই পাশে থাকবেন। আমরা বিভিন্ন অতিথিদের সাথে দেখা করে তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো, এবং তাদের কথাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ধন্যবাদ।